2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি টেস্ট পেপার থেকে জটিল যৌগ যে অধ্যায় রয়েছে কেমিস্ট্রির, সেই জটিল যৌগ অধ্যায়ে যে সমস্ত প্রশ্ন এবিটি টেস্ট পেপারে এসেছে সেই সমস্ত প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর আলোচনা করব। কেবল আরও বলছি, এবিটি টেস্ট পেপারে জটিল যৌগ অধ্যায় থেকে যে সমস্ত 2 নম্বরের প্রশ্ন এসেছে সমস্ত প্রশ্নের পিডিএফের আকারে ব্যাখ্যা সহ উত্তর আলোচনা করব। ওকে, আশা করি যে প্রশ্নগুলো এবিটি টেস্ট পেপারে এসেছে এই প্রশ্নগুলোর মধ্য থেকে অবশ্যই তোমরা পরীক্ষা কমন পাবে, বা এই ধরনের যে প্রশ্নগুলো এবিটি টেস্ট পেপারে এসেছে সেইগুলো থেকে অবশ্যই তোমরা পরীক্ষায় কমন পাবে। তো কোন প্রশ্নের কতটা উত্তর লিখতে হয়, কী লিখলে পুরোটা নাম্বার পাবে, অবশ্যই সেই সম্পর্কে পুরো ধারণা পাবে। আর একবার যদি ব্যাখ্যাগুলো বুঝে নিতে পারো তাহলে এই প্রশ্নের উত্তর কিন্তু অনায়াসে তোমরা পরীক্ষার করতেও পারবে। চলে আসো ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখো 151 পেজ, প্রথম প্রশ্ন 151 পেজে এসেছে, দেখতেই পাচ্ছ 151 পেজে এসেছে, ঠিক আছে। তো কী বলছি, যোজ্যতা বন্ধন দ্বারা ক্রোমিয়াম NH3+3 আয়নের জ্যামিতিক গঠন ও চৌম্বকীয় ধর্ম ব্যাখ্যা করো। চলে আসো কীভাবে ব্যাখ্যা করবে, দেখো ক্রোমিয়াম পরমাণু ইলেকট্রোমিনাস কী হয়, 3d5 4s1 ইলেকট্রোমিনাস 3d, এটা 4s, এটা হচ্ছে 4p। দেখো 4s একটা ইলেকট্রন, 3d-তে 5টা ইলেকট্রন। এবার ক্রোমিয়াম 3+, দেখো 3d3 4s0 4p0 হয়েছে। ক্রোমিয়াম 3+ আয়ন যখন উৎপন্ন হবে ইলেকট্রন 3টে বর্জন হয়ে যে বেরিয়ে যাবে, তখন দেখো 3d কক্ষে 3টে ইলেকট্রন আর 2টো ভ্যাকেন্ট অরবিটাল কক্ষ থাকে। এবার ক্রোমিয়াম 3+ আয়ন, এবার দেখো দেখতেই পাচ্ছ এখানে 2টো ভ্যাকেন্ট অরবিটাল আর এখানে হচ্ছে 3টে sp, তাহলে 2টো d, একটা s আর 3টা p মিলে কি D2sp3 সংকরায়ন গঠন করবে, ঠিক আছে। এই দেখো এটা হচ্ছে D2sp3 সংকর কক্ষ, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে D2sp3 সংকর কক্ষ। তার মানে 6টি সমতুল্য D2sp3 সংকর কক্ষ উৎপন্ন হলো। এবার দেখো NH3 যেটা আছে, NH3 মধ্যে তোমরা জানো NH3 মধ্যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। এই দেখো 6টি নিঃসঙ্গ অ্যামোনিয়াম অণু আছে। এই 6টি অ্যামোনিয়াম অণু থেকে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কী হবে, এই সংকর কক্ষে দেখো দান করে হচ্ছে অসমযোজী বন্ধন তৈরি করবে। এই 6টি দেখতেই পাচ্ছ অসমযোজী বন্ধন তৈরি করে এই আয়নটা মানে হচ্ছে ক্রোমিয়াম NH3+6 আর 3+ এই আয়নটা তৈরি হবে, উৎপন্ন হয়। বোঝা যায় কি বলে, আরও বুঝতে পারছি, আরেকবার বলছি ভালো করে দেখো কীভাবে। দেখো ক্রোমিয়াম পরমাণু ইলেকট্রোমিনাস তোমরা জানো, ক্রোমিয়াম পরমাণু ইলেকট্রোমিনাস দেখে নাও 3d5 4s1 আর 4p0 হয়েছে, ইলেকট্রোমিনাস করবে। এবার দেখো এবার যেটা করবে যে ক্রোমিয়াম NH3+3 এই যৌগে ক্রোমিয়ামের মানে আধান কত হবে, ক্রোমিয়াম কি 3+ হবে, 3+ হলে তার 3টে ইলেকট্রন বেরিয়ে যাবে, তখন ইলেকট্রন কী হবে, এইটা হবে ইলেকট্রন বিন্যাস, এটা 3d3 হবে, 3টে ইলেকট্রন বাকি ভ্যাকেন্ট থাকবে। এবার D2sp3 সংকরায়ন কেন হচ্ছে, এই ভেতরে দেখে তো ভেতরে 2টো D কক্ষ ফাঁকা পাচ্ছে, একটা S কক্ষ আর 3টা P কক্ষ মিলে কী হচ্ছে ভেতরে DsP2 সংগ্রহ তৈরি হলো, D2sp3 সংগ্রহ তৈরি হলো। এবার দেখো 6টা অ্যামোনিয়া অণু আছে, 6টি অ্যামোনিয়া অণু থেকে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়গুলো ওই সংকর আদান প্রদানের মাধ্যমে এই ধরনের যৌগটা উৎপন্ন হয়, ঠিক আছে। এবার দেখো এবার চলে এসো, এবার দেখতেই পাচ্ছ D2sp3 সংকরায়ন। আর এখানে কটা অযুগ্ম ইলেকট্রন, 3টি অযুগ্ম ইলেকট্রন রয়েছে। এই অ্যান্সারের পরের পার্টে এসো, তাহলে দেখো আয়ন কত, এক্ষেত্রে দেখো এক্ষেত্রে ক্রোমিয়াম আয়নের ক্রোমিয়াম 3+ আয়নের D2sp3 সংকরায়িত, তাই ক্রোমিয়াম 3+ আয়নের 6টি D2sp3 সংকর কক্ষ 6টি NH3 অণু থেকে 6টি নিঃসঙ্গ ইলেকট্রন গ্রহণের মাধ্যমে অষ্টতলকীয় জ্যামিতি গঠন করবে। কী গঠন করবে, অষ্টতলকীয় জ্যামিতিক গঠন, যেহেতু D2sp3 সংকরায়ন হয়েছে তাই এর কী হবে অষ্টতলকীয় জ্যামিতিক গঠন। আর এখানে কি 3টি অযুগ্ম ইলেকট্রন আছে দেখছি তোমরা স্ট্রাকচারে, তাই এর প্যারাম্যাগনেটিক ধর্ম হবে, ঠিক আছে। এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট এবারে পরীক্ষার জন্য। নেক্সট প্রশ্ন চলে এসো, কোশ্চেন নাম্বার 2। দেখতেই পাচ্ছ কোশ্চেন নাম্বার 2টা ভীষণ ইম্পর্টেন্ট, অনেকগুলো পেজ আছে, দেখো 151 পেজ, 133 পেজ আর 257 পেজে। তা তোমাদের কাছে অনুরোধ, একটা ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবে আর শেয়ার করতে ভুলবে না। আর প্রশ্নগুলি PDF ফাইল তোমরা পেতে চাও অবশ্যই চ্যানেলের যে মেম্বারশিপ আছে তাদের জয়েন করে প্রশ্নগুলি PDF তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। পরে চলে এসে ইম্পর্টেন্ট প্রশ্ন, NiCN4 2- এবং NiCO4 আকার ভিন্ন কিন্তু চৌম্বক ধর্ম অভিন্ন কেন, আকারটা আলাদা কিন্তু চৌম্বক ধর্ম একই কেন হয়ে থাকে। চলে এসো NiCN4 2- আয়নে Ni ইলেকট্রোমিনাস Ni2+ হবে, ইলেকট্রোমিনাস আধান কত Ni2+ হবে, ইলেকট্রোমিনাস 3d8 4s, মানে 3d এটা হচ্ছে 3d কক্ষ, এটা হচ্ছে 4s, এটা হচ্ছে 4p, তার 3d8 দেখতে হবে, 3d একটি মানে 8টা ইলেকট্রন রয়েছে। এবার দেখো এইবার যেটা হয় যে CN কী হয়, CN হচ্ছে খুব শক্তিশালী লিগ্যান্ড, শক্তিশালী লিগ্যান্ড হওয়ার জন্য এই যে
অযুগ্ম ইলেকট্রন দুটো আছে না, এই অযুগ্ম ইলেকট্রনগুলো পেয়ার আপ হয়ে গেছে, যুগ্ম হয়ে গেছে, দেখতে পাচ্ছ যুগ্ম হয়ে একটা দেখো খালি কক্ষ উৎপন্ন হচ্ছে। মানে NiCN4 2- আয়নের ক্ষেত্রে CN হচ্ছে শক্তিশালী লিগ্যান্ড হওয়ার জন্য এই যে অযুগ্ম দুটো ইলেকট্রন আছে এটা কি যুগ্ম হয়ে গেছে, যুগ্ম হয়ে গেছে। যুগ্ম হওয়ার জন্য কি হচ্ছে একটা ডি কক্ষ খালি হয়ে গেছে। ওকে, তাই একটা দেখো ভেতরে দেখো একটা ডি, কালারটা চেঞ্জ করে দেখাচ্ছি দেখো, তবে তো এই ডি কক্ষ একটা খালি, এখানে একটা S কক্ষ খালি, আর আর তিন যেহেতু কোটেশন নাম্বার 4, আর নিচে বাইরের হচ্ছে দুটো পি কক্ষ নেব, যেহেতু NiCN4 রয়েছে এই জন্য প্রথম ভেতরে ডি একটা, এস একটা, বাইরের টু, মানে DsP2 সংকরায়ন উৎপন্ন। বোঝা গেল কি বললাম? ভেতরে ডি কক্ষ যেটা খালি হচ্ছে ওই ডি কক্ষটা এস কক্ষ, বাইরে বি কক্ষ, দুটো বি কক্ষ নিয়ে D2sp2 সংকরায়ন তৈরি হবে। ওকে, এবার দেখো 4CN- আয়ন থেকে মানে ইলেকট্রন জোড় আসবে, আসার পর ইলেকট্রন জোড় এসেছে দেখতেই পাচ্ছি, ইলেকট্রন জোড় এসেছে, ঠিক আছে। এবার তৈরি হয়েছে দেখো NiCN4 আয়নে Ni2+ আয়ন DsP2 সংকরায়িত হওয়ায় Ni গঠন কি সামতলিক বর্গাকার হবে। যেহেতু DsP2 সংকরায়ন হলেই বুঝতে পারবে আকার হচ্ছে সামতলিক বর্গাকার। তার স্ট্রাকচার দেখতে পাচ্ছ সামতলিক বর্গাকার। আর কোনো প্রকার কি অযুগ্ম ইলেকট্রন আছে? কোনো প্রকার অযুগ্ম ইলেকট্রন না, এর কী হবে? এই জন্য এর ডায়াম্যাগনেটিক হবে। ওকে, নেক্সট চলে এসো। এই আর কোনো অযুগ্ম ইলেকট্রন না থাকে কি ডায়াম্যাগনেটিক প্রকৃতি হয়। এবার দেখো NiCO4 যোগ, NiCO4 যোগে দেখে নয় Ni ইলেকট্রন দেখতেই পাচ্ছ Ni3D8 4s0 4s2 4p0, NiCO4 যোগে Ni হচ্ছে এই অবস্থায় আছে। 3 দেখো ইলেকট্রন দেখতে পাচ্ছ 3D8 4s দুটো 4p কোনো ইলেকট্রন নয়। Ni উদ্দীপিত অবস্থায় কী হয়? এই যে উদ্দীপিত অবস্থায় দেখতেই পাচ্ছ দেখো এই যে 4s যে ইলেকট্রনগুলো আছে এরা হচ্ছে দেখো 3D কক্ষে চলে আসে, দেখতে পাচ্ছ পেয়ার আপ হয়ে গেছে, 4sটা পুরো খালি হয়ে গেছে, ইলেকট্রনগুলো কি 3D কক্ষে চলে আসার জন্য 4sটা পুরো খালি হয়ে গেল। তাহলে একটা 4 আর 3টা p মিলে কি sp3 সংকরায়ন উৎপন্ন, কী বলছে একটা S আর 3টা p মিলে কিন্তু sp3 সংকরায়ন উৎপন্ন হলো। ওকে, Ni পরমাণু NiCO4 গঠনের পর যেটা উৎপন্ন হয় দেখো এখানে দেখো প্রত্যেকটা এরকম যুগ্ম অবস্থায় আছে। এখানে দেখো 4টা sp3 sp3 সংকর কক্ষ উৎপন্ন হলো। এবার 4টে যে sp3 সংকর কক্ষ হলো এই CO যে আছে CO থেকে 4টি CO মানে যৌগ থেকে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ে এসে এই যৌগটা উৎপন্ন হয়। তাহলে NiCO পর এইভাবে তৈরি হলো। এখানে দেখো প্রত্যেকটা এখানে কোনো প্রকারে অযুগ্ম ইলেকট্রন নেই। অযুগ্ম ইলেকট্রন না থাকার জন্য কী হচ্ছে ডায়াম্যাগনেটিক প্রকৃতির হবে, দেখতেই পাচ্ছ। তাহলে NiCO4 যৌগে Ni পরমাণু কী হচ্ছে sp3 সংকরায়িত হয় NiCO4 যৌগটির গঠন কী হবে? কোশ্চেন নাম্বার 3 দেখো ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। NiCl4 প্যারাম্যাগনেটিক এবং চতুস্তরের গঠন হয়, কিন্তু NiCO4 ডায়াম্যাগনেটিক হয়, ডায়াম্যাগনেটিক এবং গঠনাকৃতি কী ব্যাখ্যা করা। এই যে কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট। কতগুলো পেজ এসেছে? 133 নম্বর পেজ, 151 পেজ, 115 পেজ, 257 পেজ, 223 পেজ। মানে এই দুটো যৌগকে ভিত্তি করেই বিভিন্নভাবে প্রশ্নগুলো এসেছে, বিভিন্নভাবে এসেছে। তার এই গঠন কী হবে, তার গঠন কী আর চৌম্বকীয় ধর্ম, এখানে কি গঠন কি চুম্বকীয় ধর্ম কী হবে দেখো। NiCl4 যৌগ আয়নের গঠন প্রক্রিয়া নিম্নরূপ দেখো। NiCl4 আয়নে Ni চার্জ Ni2+ ইলেকট্রন দেখতে হবে 3D8 4s0। আমি খুব বেশি ব্যাখ্যায় যাবো না। এখানে দেখো 3D8 4s আর 4p খালি আছে, আর এখানে পেয়ার আপ হবে না, কারণ সেটা হচ্ছে খুব বেশি শক্তিশালী লিগ্যান্ড না হওয়ার জন্য ইলেকট্রনগুলো যুগ্ম অবস্থা আসতে পারবে না। তাদেরকে একটা S আর 3টা p মিলে sp3 সংকরায়ন উৎপন্ন হবে। sp3 সংকর কক্ষ উৎপন্ন হলে এবার 4টা Cl- আয়ন থেকে নিঃসঙ্গ ইলেকট্রন জড়িয়ে এসে যৌগটা তৈরি হবে। এখানে দেখো দুটি অযুগ্ম ইলেকট্রন রয়েছে sp3 সঙ্গে, তার কী হল তাহলে NiCl4 আয়নে Ni2+ আয়ন sp3 সংকরায়িত হলো। পরে গঠন কি চতুস্তলে কী হবে, এবং দুটি এখানে অযুগ্ম ইলেকট্রন না থাকায় অবশ্যই না থাকা না অযুগ্ম থাকায় ভুল লেখা আছে, অযুগ্ম ইলেকট্রন থাকায় প্যারাম্যাগনেটিক প্রকৃতির হয়। দুটো অযুগ্ম ইলেকট্রন রয়েছে তাই প্যারাম্যাগনেটিক প্রকৃতির হয়। এবার দেখো NiCO4 একটু আগে আগের পেজেই করেছি। Ni ডায়াম্যাগনেটিক কেন হয়, তার গঠনাকৃতি কেন হয় একটু আগের প্রশ্নেই অ্যান্সার করেছি। তাহলে এই প্রশ্নটা কিন্তু এবারে পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন চলে এসো, কোশ্চেন নাম্বার 4। জল মানে H2O6 3+ রঙিন, কিন্তু স্ক্যান্ডিয়াম H2O6 3+ বর্ণহীন কেন? এটা রঙিন, এটা কেন বর্ণহীন হয়ে থাকে? 248 পেজে দেখো TiH2O6 3+ আয়নে যৌগে দেখো চার্জ হলে Ti3+, ইলেকট্রন আর্গন 3D1, স্ক্যান্ডিয়াম H2O6 3+, স্ক্যান্ডিয়ামের চার্জ দেখো আর্গন 3D0 হলো। ওকে, দেখো
এই যে আয়নে কেন্দ্রীয় ধাতব আয়ন Ti3+ একটি 3D ইলেকট্রন আছে যা ভূমিস্তর অবস্থায় T2G কক্ষক অবস্থান। তোমরা জানো T2G কক্ষ, তোমরা জানো নিচে হচ্ছে এরকম থাকে, ইলেকট্রোমিনাস থাকে, নিচে T2G কক্ষ, উপরে হচ্ছে ইজি কক্ষ থাকে। এই T2G কক্ষে যে ইলেকট্রন এখানে থাকে, ইলেকট্রনটা এখানে থাকে, T2 ইলেকট্রন অবস্থান করে। এই ইলেকট্রনটি সাদা আলোক থেকে কিছু নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যে আলো শোষণ করে ইজি কক্ষকে উন্নীত, এই যে ইজি কক্ষ উপরে রয়েছে এখানে উন্নীত হয়, ঠিক আছে, উন্নীত হয়। ফলে অশোষিত আলোর বর্ণ মানে অশোষিত শোষণ করে তার অশোষিত মানে পরিপূরক বর্ণ সৃষ্টি করে। এই কারণে টিআই ও রঙিন, মানে অ্যাকচুয়ালি কী হচ্ছে এখানে ডি ইলেকট্রন, মানে একটি ইলেকট্রন থাকার জন্য ইলেকট্রনে ডিডি স্থানান্তরণ, এটাকে ডিডি স্থানান্তরণ বলা, স্থানান্তর হওয়ার জন্য রঙিন হয়। স্ক্যান্ডিয়ামে চলে আসবে, এই যে এখানে দেখতেই পাচ্ছ T2G অরবিটারে ইলেকট্রন ছিল, আর সেটা হচ্ছে নির্দিষ্ট তরঙ্গ আলো শোষণ করে ইজি অরবিটারে গিয়েছে, এই জন্য বর্ণ যুক্ত হয়। ওকে, এবার চলে এসো স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে এই ইলেকট্রন ডিডি স্থানান্তর করে বর্ণের সৃষ্টি হয়। কিন্তু স্ক্যান্ডিয়াম আয়নে Scandium3+ আয়নে কোনো ডি ইলেকট্রন না থাকায়, দেখতে পাচ্ছি কোনো ডি ইলেকট্রন ছিল না, ডিডি স্থানান্তরণ সম্ভব হয় না, তাই বর্ণহীন হয়। ওকে, কোশ্চেন 5 দেখো, একটি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে এই যৌগটির মধ্যে পার্থক্য দেখেন কী জাতীয় সমবায়বতা লক্ষ্য করা যায়। 124 নম্বর পেজে এসে না, প্রথমে হচ্ছে জলীয় পৃথক হতে পারে বেরিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করলে প্রথমটির ক্ষেত্রে সাদা পদার্থ বেরিয়াম সালফেট উৎপন্ন, দ্বিতীয় ক্ষেত্রে কোনো পাওয়া যায় না, দেখো এখানে বেরিয়াম সালফেট সাদা পদার্থ উৎপন্ন হয়। আর আবার সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করলে প্রথমটির ক্ষেত্রে কোনো পদার্থকে পাওয়া যায় না, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে সাদা পদার্থ উৎপন্ন হয়। ওকে, এরা হচ্ছে পরস্পর কি, এরা হচ্ছে পরস্পর আয়নীয় সমবয়বতা থাকে, এরা পরস্পর আয়নীয় সমবয়বতা থাকে। ওকে, কোশ্চেন নাম্বার 6 দেখো, এরা এই যে দুটি যৌগ 104 নম্বর পেজে, এটা কী জাতীয় সমবয়বতা, অবশ্যই বন্ধন সমবয়বতা দেখো। কেন দেখো, এই যৌগটা কি এনোর সঙ্গে বন্ধন তৈরি করেছে, সেন্ট্রাল মানে কোবাল্ট পরমাণু, এখানে অক্সিজেনের সঙ্গে বন্ধন তৈরি করে, তাই এখানে বন্ধন সমবয়বতা দেখিয়ে থাকে। ওকে, নেক্সট চলে এসে কোশ্চেন নাম্বার 7, কতগুলি সমবায় সম্ভব এবং সেগুলি গঠন হবে। 22 পেজে এসে দেখো, ক্রোমিয়াম কোবাল্ট NH3 NH3 Cl3 দেখো, এটা হচ্ছে এই স্ট্রাকচারগুলো দেখে নাও, এটা ফেসিয়াল সমবায়, এটা জ্যামিতিক আইসোমারিজম, মানে জ্যামিতিক আইসোমারিজম, কিন্তু অন্য নাম দেওয়া হয় মেরিডিওনাল সমবায়। দেখো এখানে Cl গ্রুপটা পরস্পরের ট্রান্সপোজিশন। কোশ্চেন 8 দেখো, PTNH3 Cl2 এর কতগুলি সমবায় সম্ভব এবং সেগুলি গঠন হয়। কী বলছে, PTNH3 Cl2 এর কতগুলি জ্যামিতিক সমবায় সম্ভব এবং সেগুলি গঠন হবে। দেখো পেজ নম্বর হচ্ছে 200 পেজে এসেছে, পেজ নম্বর 200। দেখো জ্যামিতিক সমবায় দেখো, এই যে Cl আর Cl দেখো পাশাপাশি রয়েছে, NH3 পাশাপাশি রয়েছে, এটা হচ্ছে সিস আইসোমার বলা হয়। এখন Cl দেখো, Cl গ্রুপটি জাস্ট কোনাকুনি রয়েছে, NH3 কোনাকুনি, এটা ট্রান্স সময় করে, এটা সিস আইসোমার, এটা হচ্ছে ট্রান্স আইসোমার। ওকে, নেক্সট প্রশ্ন চলে এসো, নেক্সট প্রশ্ন আসবো আমি। যৌগে এই যে যৌগ রয়েছে, এই কেন্দ্র আয়নে মুখ্য গৌণ যৌগ, কেন্দ্র আয়নে মুখ্য গৌণ যৌগ দেখো, এই যৌগটা দেখো, এই যে বাইরে থাকে থার্ড ব্র্যাকেটে যদি বাইরে থাকে সেটাকে আবার মুখ্য যৌগ 3 হয়, আর থার্ড ব্র্যাকেটের ভেতরে যদি থাকে সেটা হচ্ছে গৌণ যৌগ হয়ে থাকে। এটা হচ্ছে তাহলে NH3 রয়েছে, এটা গৌণ যৌগ 6, আর মুখ্য যে বাইরে রয়েছে মানে 3 হবে। ঠিক আছে, নেক্সট পয়েন্টে চলে এসো, একটি হোমোলেপটিক একটি হেটারোলেপটিক জটিল যৌগ গঠন নাম লেখো। তাই হোমোলেপটিক যৌগ মানে দেখো FeCO5, মানে একই ধরনের লিগ্যান্ড দ্বারা তৈরি, তাকে হোমোলেপটিক বলা হয়। তো পেন্টাকার্বনিল আয়রন 1 আয়রন 0। হেটারোলেপটিক মানে হচ্ছে বিভিন্ন ধরনের লিগ্যান্ড দ্বারা তৈরি হবে। দেখো এই যে Cl, EN, ইথিলিন, ডাইঅ্যামিন আর SO4 আছে আলাদা আলাদা, তাই এর নাম হচ্ছে ডাইকোরিডো 20 ইথেন 1,2 ডাইঅ্যামিন কোবাল্ট 3 সালফেট। ওকে, এবার দেখো এটা হচ্ছে এই অপেক্ষা এর প্যারাম্যাগনেটিক চরিত্র বেশি হয়ে থাকে। প্যারাম্যাগনেটিক চরিত্র কেন বেশি হয়ে থাকবে, নেক্সট চলে এসে পরে পেজে চলে আসি। দেখতে আগের মতো জাস্ট আগের মধ্যে যে অ্যান্সারগুলো বলেছেন সেভাবেই অ্যান্সার এখানে করবে, একই রকম আছে। এখানে দেখে নেওয়া, এখানে হচ্ছে এই যোগটা দেখো, প্রথমে যোগ রয়েছে FeCN হচ্ছে হোল 6, 3- ক্ষেত্রে কটা অযৌগের কোণ রয়েছে, একটি অযৌগের কোণ রয়েছে। আর জলের ক্ষেত্রে FeH2 3- ক্ষেত্রে দেখো কটা রয়েছে অযৌগের কোণ, 5টা অযৌগের কোণ রয়েছে। এই জন্য বলা হয় কি, এর তুলনায় হচ্ছে এই যৌগটা প্যারাম্যাগনেটিক ধর্ম অনেক বেশি হবে। ওকে, এখানে লেখা আছে দেখো, শক্তি লিগ্যান্ড হয়, এক্ষেত্রে ইলেকট্রন জোরবদ্ধ হয়, তার হচ্ছে সেন অপেক্ষা FeO প্যারাম্যাগনেটিক চরিত্র অনেক বেশি হয়ে থাকবে। ওকে, নেক্সট পয়েন্টে চলে এসো, যে উচ্চ পরাচুম্বকীয় কিন্তু FeCN হচ্ছে তিরস্চুম্বকীয়, কেন উচ্চ পরাচুম্বকীয় দেখে নাও, এ হচ্ছে FeF6 ইলেকট্রোমিনাস দেখতেই পাচ্ছি, 5টা অযৌগ রয়েছে, উচ্চ পরাচুম্বকীয়, কিন্তু এখানে হচ্ছে FeCN এর হয় না কেন, এই প্রশ্ন উত্তর জাস্ট আগের যে পার্ট আছে, আগের প্রশ্ন উত্তরের সেকেন্ড পার্ট বুঝতে পারছো।
কোশ্চেন নাম্বার 15, NH3 তুলনায় CO উত্তম জটিল যৌগ গঠনকারী বিকারক কেন? মানে NH3 তুলনায় CO কোবাল্ট মানে কার্বন মনোক্সাইড উত্তম জটিল যৌগ গঠনকারী বিকারক কেন? কারণ কি না, CO ধাতুর সঙ্গে সিগমা পাই উভয় প্রকার বন্ধন তৈরি করতে পারে বলে এই ধরনের জটিল যৌগের স্থায়িত্ব বেশি হয়। কী বলছে? CO ধাতুর সঙ্গে সিগমা ও পাই উভয় প্রকার বন্ধন তৈরি করতে পারে বলে এই ধরনের জটিল যৌগ গঠনের স্থায়িত্ব বেশি হয়। কিন্তু NH3 শুধুমাত্র ধাতুর সঙ্গে সিগমা বন্ধন তৈরি করতে পারে, কোনো পাই বন্ধন তৈরি করতে পারে না। NH3 কি শুধুমাত্র ধাতুর সঙ্গে সিগমা বন্ধন তৈরি করতে পারে, কিন্তু কোনো প্রকার পাই বন্ধন তৈরি করতে পারে না। তাই এই ধরনের জটিল যৌগের স্থায়িত্ব কী হয়? এই ধরনের জটিল যৌগের স্থায়িত্ব অনেক কম হয়ে থাকে। আর CO কী হয়? সিগমা পাই উভয় প্রকার বন্ধন তৈরি করতে পারে। ঠিক আছে, এই কারণে NH3 তুলনায় CO হচ্ছে উত্তম জটিল যৌগ গঠনকারী বিকারক হয়। এই কারণে NH3 তুলনায় CO হচ্ছে উত্তম জটিল যৌগ গঠনকারী বিকারক হয়ে থাকে। নেক্সট পয়েন্টে চলে আসবো। নেক্সট পয়েন্ট দেখো, ক্রোমিয়াম CrF6 3- আয়নের CFT এনার্জি ডায়াগ্রাম অঙ্কন করে এবং CFC নির্ণয় করে। ক্রিস্টাল ফিল স্টেবিলাইজেশন এনার্জি করে, ক্রিস্টাল ফিল স্টেবিলাইজেশন এনার্জি নির্ণয় করে, যেটা হচ্ছে পেজ নম্বর 85 পেজে এসেছে। এটা হচ্ছে ক্রোমিয়াম F6 3- দেখো এখানে 3D সিস্টেম, 3D সিস্টেম মানে তিনটা ডিকোকে তিনটে ইলেকট্রন, 3Dতে তিনটা ইলেকট্রন আছে। তাই ক্রিস্টাল ফিল ইলেকট্রন মাইনাস করলে এটা হবে ইজি অরবিটাল তিনটে ইলেকট্রন, T2G অরবিটাল তিনটে ইলেকট্রন থাকবে, ইজি অরবিটাল কোনো থাকবে না। আর ক্রিস্টাল ফিল স্টেবিলাইজেশন এনার্জি কী হবে? 3 × 0.4 ডেল্টা জিরো সমান করে -1.20 ডেল্টা জিরো। এটা হচ্ছে ক্রিস্টাল ফিল স্টেবিলাইজেশন এনার্জি। এইভাবে নির্ণয় করতে হয়, খুব বেশি ব্যাখ্যায় যাচ্ছে না। এখানেই ভিডিওটি শেষ করছি। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করতে